গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা ভারতে একটা নিষিদ্ধ সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে শালটুস। এটা একটা পাঞ্জাবি সিনেমা, যে সিনেমাটার কাহিনী একটা সত্য ঘটনার উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। তবে এই সিনেমাটার আসল নাম হচ্ছে পাঞ্জাব 95, মানে পাঞ্জাবের 1995 সালের একটা ঘটনা নিয়ে এই সিনেমাটি তৈরি করা হয়েছে। বাট বর্তমানে ভারতের কেন্দ্রীয় সরকার বিজেপি নিরাপত্তাজনিত উদ্বেগ এবং আইটি রুলস 2021-এর আওতায় এই সিনেমাটিকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়, এবং এর ফলে যেটা হয়, মুক্তির প্রায় 48 ঘন্টার মধ্যেই সিনেমাটিকে সরিয়ে দেওয়া হয়। যদিও এই সিনেমা রিলিজের আগেই তারা 127টি কাট, মানে 127টা সিন এই সিনেমা থেকে সরাতে চেয়েছিল, এবং সরকারের কারণে এই সিনেমাটা সিনেমা হলে মুক্তি না দিয়ে জি5-এ প্রকাশ করা হয়েছিল। বাট সেখান থেকেও এটা সরিয়ে দেওয়া হয়, কারণ বিজেপির দাবি এই সিনেমাটি দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডার বিরুদ্ধে চলে যেতে পারে। তবে অন্যদিকে নির্মাতা, শিল্পী এবং মানবাধিকার কর্মীরা বলছেন যে এটা মত প্রকাশের স্বাধীনতার উপর ডিরেক্ট হস্তক্ষেপ। তবে অ্যাকচুয়াল বিষয়টা কি ছিল? তবে অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে, আজ থেকে 35-40 বছর আগে পাঞ্জাবে খালিস্তানপন্থী একটা বিদ্রোহী গ্রুপ রয়েছে। মানে তারা পাঞ্জাবের স্বাধীনতা চায় এবং তারা সশস্ত্র বিদ্রোহ করছিল। তারা সাধারণ মানুষ, পুলিশ এবং রাজনৈতিক নেতাদের উপর অনেক হামলা চালিয়েছিল। আর এর জবাবে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীও বড় ধরনের সন্ত্রাস বিরোধী অভিযান চালায়। কিন্তু এখানে আবার কিছু ঘটনা ঘটে। পুলিশ এবং নিরাপত্তা বাহিনী তাদের ব্যক্তিগত আক্রোশ বা মনে করে শুধু ভুয়া এনকাউন্টার এবং সাধারণ মানুষকে বেআইনিভাবে আটক করে নির্যাতন করে মেরে ফেলেছে। আর তখন ওই সময় যশবন্ত সিং নামে একজন মানবাধিকার কর্মী পুলিশদের বিরুদ্ধে মাঠে নামেন, এবং তিনি সরকারি বেশ কিছু নথিপত্র ঘেটে আবিষ্কার করেন যে সরকার হাজারো হাজারো নিরীহ মানুষের লাশ দাহ করেছে কাউকে না জানিয়ে। আর এ কারণে তিনি পুলিশ এবং প্রশাসন এবং ওই সময় সরকারের বিরুদ্ধে গুরুতর প্রশ্ন তোলেন। এবং তারপর কি হয় সেটা তোমরা সিনেমাতেই দেখতে পাবে, এবং পৃথিবীর সব জায়গায় সরকারের বিরুদ্ধে তুমি যদি যাও, তোমার পুটকি মারা সারা। তো যাই হোক, ওই খারাপ ভাষাটা অনেক কষ্ট বলেছি। খারাপ ভাষা তো সবসময় রাগলে বা মনে করো খুব কষ্ট পেলে বের হয়। তো চলো আমরা এই বিতর্কিত সিনেমাটা শুরু করি এবং দেখি আসলে বিতর্কিত হয় এটা ডিজার্ভ করে কিনা। তো সিনেমার শুরুতে আমরা কিছু পুলিশ অফিসারকে দেখি, এবং তারা সবাই কতগুলো অপরাধী নিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তায় তারা গাড়ি থামিয়ে বেশ কয়েকজনকে গুলি করে মারে। আর বাড়ির দিকে দেখতে পাই একজন পুলিশ অফিসার অন্য গাড়িতে বসে আরেকজনকে গুলি করে হত্যা করে। আর তারপর সামনের সিটে বসে থাকা পুলিশ অফিসার এটা দেখে তো ভয় পেয়ে যায়, এবং যাদেরকে মারা হয়েছে তাদের সবাইকে ব্রিজের নিচে ফেলে দেওয়া হয়। তো এখানে বুঝতেই পারছো, সব পুলিশরা যে একসাথে মিলে কাজ করছে তা নয়। এখানে উপরের লেভেলের যে পুলিশ রয়েছে তার কথা মতোই তো সবার চলতে হবে। তো এরপর গল্প এগিয়ে যায়, এবং আমরা যশবন্ত সিং নামে এই সিনেমার মেইন চরিত্র তাকে দেখি, যে তার ছোট্ট পরিবারের সঙ্গে পাঞ্জাব একটা শহরে থাকে। আর এই সময়টা কিন্তু 1995 সাল। তো যশবন্ত তার স্ত্রী বাচ্চাদের রেডি করে স্কুটার নিয়ে স্কুলে পৌঁছে দিতে যায়। আর এখানে আমরা জানতে পারি যে যশবন্ত মূলত প্রাইভেট ডিটেকটিভ হিসেবে কাজ করে, মানে তুমি টাকা দিলে তোমার হয়ে সে কাজ করবে। এবং তার কাছে দুজন বুড়ো বুড়ি এসেছে, তারা তাদের ছেলের ছবি নিয়ে এসেছে যশবন্তের কাছে, যে ও হারিয়ে গিয়েছে, ওকে খুঁজে দিতে হবে। তো যশবন্ত আশ্বাস দেয় সমস্যা নেই, তাকে আমরা দ্রুত খুঁজে বের করবো। তো এরপর যশবন্ত করে কি গ্রামে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। আর এরপর সিনেমায় দেখানো হয় যে গল্প 6 মাস পেছনে চলে গিয়েছে, এবং একটা মেয়ে দৌড়ে যশবন্তের বাড়িতে আসে এবং বলে তার ছেলে কৃপাল তার কথা শুনছে না, সে চুপচাপ শুয়ে আছে। তো মা পাগল হয়ে যশবন্তের কাছে সাহায্য চায়। তো যশবন্ত সঙ্গে সঙ্গে দৌড়ে সেই জায়গায় পৌঁছে যায়, আর সেখানে দেখা যায় কৃপালের লাশ পড়ে রয়েছে, এবং কিছু প্রতিবেশীরাও সেখানে জমায়েত হয়েছে। আর এটা ছিল কিন্তু যশবন্তের বন্ধু, এবং তার বন্ধুর এই অবস্থা দেখে যশবন্ত একদম ভেঙে পড়ে। আর এরপর গল্প আবার বর্তমানে ফেরত আসে, আর যশবন্ত গুরপেজের সম্পর্কে খোঁজ নিতে তার পরিবারের কাছে যায়, যেখানে একজন মহিলা বলে যতদিন গুরপেজের মনে হয় যে তার ছেলে মারা গিয়েছে ততক্ষণ সে ঠিক থাকে, কিন্তু যখনই তার মনে হয় যে হয়তো তার ছেলে বেঁচে রয়েছে তখন সে পাগলের মতো তার ছেলেকে খুঁজতে বের হয়। তো এই গুরপেজ একটা মহিলার নাম। আর আজকে কয়েক সপ্তাহ সে বাড়িতে ফেরেনি, তার ছেলেকে খুঁজতে বেরিয়েছে। তো এইটা শুনে যশবন্তের একটু আজব লাগে। মানে পাঞ্জাবে তখন বিভিন্ন বাড়ি থেকে মনে করো হঠাৎ মানুষ উধাও হয়ে যাচ্ছিল। মানে সমস্যা তো অবশ্যই থাকে, কিন্তু ওই সমস্যার সুযোগে দেখা যায় প্রশাসন বা সরকার দলীয় মানুষ তাদের কিন্তু বিরোধী দল দমনে অনেক কাজ করে, মানে সমস্যাগুলো ইউজ করে। যেমন মাদক অভিযানে কিন্তু অনেক সাধারণ মানুষকে ধরে নিয়ে যাওয়া হয় শুধু টাকা খাওয়ার জন্য। তো যাই হোক, এরপর যশবন্ত বাড়ি ফিরে যায়, আর তার স্ত্রী তাকে বোঝায় তুমি এত বেশি চিন্তা করো না, গুরপেজ আন্টি তাড়াতাড়ি ফিরে আসবে। কিন্তু পুরো রাত হলেও যশবন্তের আর ঘুম আসে না, তার কাছে মনে হয় যে আন্টির সাথে খারাপ কিছু হয়েছে। তো পরের দিন সকালে ও যায় হচ্ছে পুলিশ স্টেশনে, আর সেখানে আমরা দেখি ইন্সপেক্টরের জন্মদিনের প্রোগ্রাম চলছে এবং সবাই মিলে কেক কাটছিল। তো সকল পুলিশ অফিসাররা সেখানে একত্রিত হয়েছে। তো যশবন্ত সেখানে গিয়ে গুরপেজের হারিয়ে যাওয়ার রিপোর্ট করে, মানে গুরপেজ হচ্ছে যশবন্তের আশেপাশের বাড়ি মনে করো, আন্টি লাগে সম্পর্কে। কিন্তু পুলিশ অফিসাররা তাকে স্পষ্ট উত্তর দেয় যে তুমি এখান থেকে চলে যাও, কারণ পুলিশ অফিসারদের মতে সেই মহিলা পাগল হয়ে গিয়েছে। আর ওই পাগল মহিলার মিসিং রিপোর্ট করার কোনো মানে হয় না, কারণ এই মহিলা এর আগেও তার মরা ছেলে নিয়ে অনেকবার পুলিশ স্টেশনে এসেছিল। তো এখান থেকে হাল ছেড়ে দিয়ে যশবন্ত চলে যায় হসপিটালে, আর হসপিটালের রিসিপশনে গিয়ে সে জিজ্ঞাসা করে যে এখানে এরকম কোনো রোগী এসেছে কিনা। কিন্তু রিসেপশনের মেয়ে বলে যে না, ওরকম কোনো রোগী তো আসেনি, মানে মধ্যবয়স্ক এরকম উঁচা লম্বা আর কি। আর ঠিক তখনই যশবন্তের নজর যায় মর্গের দিকে। তো সে একবার কৌতূহলবশত মর্গে দেখতে যায়। তো এখানে এমন অনেকগুলো লাশ পড়েছিল যাদের কোনো পরিবার নেই। তো ব্যাপারটার কাছে উইয়ার্ড লাগে যে এতগুলো লাশের পরিবার পাওয়া যায়নি। আর তখনই সেখানে একজন ডক্টর ছিল যিনি পোস্টমর্টম করতেন। তো যশবন্ত যখন তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে এবং ডক্টর যখন উত্তর দেবে তার আগে একজন কম্পাউন্ডার আসে এবং তাকে একটা ইশারা করেন, আর এই কারণে ডক্টর চুপ হয়ে যায়
এবং কথা ঘুরিয়ে ফেলে এবং বলে যে না, এরকম কোনো মহিলা তো এখানে আসেনি। তো বুঝতেই পারছো পরিস্থিতি স্বাভাবিক না, পরে বলছি। আর এরপর যশবন্ত তার গ্রামে পুলিশ স্টেশনের একটা কনস্টেবলের সঙ্গে দেখা করে। আর এই কনস্টেবলকে আমরা একবার ভয় পেতে দেখেছিলাম এবং এই কনস্টেবল কিন্তু আবার যশবন্তর মোটামুটি বন্ধুসুলভ লোক আর কি। তো এই কনস্টেবল বেশ অদ্ভুত কথা বলে। সে যশবন্তকে বলে তুমি ভুল জায়গায় খুঁজছো। আর এই কথা শুনে যশবন্ত তো হতবাক হয়ে যায়। তো এর কারণও যখন জিজ্ঞাসা করে তখনই একজন লোক সিগনেচার না শুরু করে আর ওই কনস্টেবলকে ওখান থেকে ডেকে নিয়ে যায়। তো যেখান থেকে যশবন্ত ইনফরমেশন পেতে যায় সেখানেই কেউ না কেউ আসছে। তো এই বিষয়গুলো যশবন্তকে কনফিউশনে ফেলে দেয়। আর এখানে একটা বিষয় উল্লেখ, যশবন্ত যে তোমার মানবাধিকার কর্মী প্লাস হচ্ছে প্রাইভেট ডিটেকটিভ, এটা কিন্তু সবাই জানে। তো যাই হোক, এরপরও যশবন্ত করে কি তার তদন্ত চালিয়ে যায়। আর এরপর সে ওই মহিলা গুরপেসকে খুঁজতে যায় হচ্ছে শ্মশান ঘাটে। আর সেখানে সে যে শুধুমাত্র গুরপেসকে খুঁজছিল তা নয়, আরো অনেক যারা নিখোঁজ হয়েছিল তাদেরও খোঁজ করছিল। তো সে একটার পর একটা শ্মশান ঘাট ঘুরে দেখতে থাকে এবং সেখানকার রেজিস্টার চেক করে। আর এরপর রেজিস্টারের নাম যখন সে দেখে সে তো মনে করে আকাশ থেকে পড়ে যায়। মানে এইখানে সেই সব লোকেদের নাম লেখা ছিল যারা হারিয়ে গিয়েছে। তবে আশ্চর্যের ব্যাপার, তাদের নামে পুলিশ স্টেশনে কোনো রেকর্ড নেই, তাদের হসপিটালে কোনো রেকর্ড নেই, কিন্তু শ্মশান ঘাটের রেকর্ড রয়েছে। ব্যাপারগুলো হয়েছে কি, পরিবারগুলো পুলিশ স্টেশনে যাদের মিসিং রিপোর্ট করিয়েছিল, পুলিশ সেই মৃতদেহগুলোকে পরিত্যক্ত ঘোষণা করে বা বেওয়ারিশ ঘোষণা করে শ্মশানে এনে জ্বালিয়ে দিত। মানে বুঝতে পারছো কত ভয়ঙ্কর একটা ঘটনা। তোমার কোনো একটা আত্মীয় হারিয়ে গিয়েছে কিন্তু সেই আত্মীয়কে পুলিশই গুম করে দিয়েছে আর তারপর শ্মশান ঘাটে তারা ওখানে পুড়িয়ে দিয়েছে। বাট এখানে একটা ব্যাপার হলো, শ্মশান ঘাটে তুমি যখন পোড়াবে, বেওয়ারিশ কোনো মানুষকে তো হয়ে পোড়ায় না, নর্মালি একটা পরিচয় লাগে। তো পুলিশেরা করেছে কি, এদিকে ওদিকে কিছু না বলে শ্মশান ঘাটে খালি অ্যাকচুয়াল নাম দিয়ে পুড়িয়ে দিয়েছে, যাতে বাইরে আর এটার তথ্য না যায়, কোনো প্রমাণ না থাকে। তো এইটা যখন যশবন্ত বুঝতে পারে ওর তো বুক কেঁপে ওঠে। তবে অনেক তল্লাশি চালিয়ে যাওয়ার পরও যশবন্ত তার আন্টি গুরপেস সম্পর্কে কোনো তথ্য জানতেই পারে না। তো যাই হোক, এরপর যশবন্ত রাতে আবারও সেই কনস্টেবলের বাড়িতে যায় আর জিজ্ঞাসাবাদ করতে থাকে। তো এরপর ওই কনস্টেবল বাড়ির কাছে একটা পুকুরের ধারে বসে যশবন্তকে এমন সব ভেতরের কথা বলে যা শুনে যশবন্তের ভেতর কেঁপে ওঠে। তো ওই কনস্টেবল বলে, যেই দিন গুরপেস আন্টি পুলিশ স্টেশনে এসেছিলেন তিনি বারবার পুলিশকে বলছিলেন তার ছেলেটাকে খুঁজে বের করে দিতে, কিন্তু আন্টি তার ছেলেকে খুঁজে পাবে কই, কারণ তাকে তো আগেই পুলিশরাই মেরে ফেলেছে। তো এর জন্য পুলিশরা বারবার তাকে বোঝাচ্ছিল যে যাও, তোমার ছেলে হয়তো মারা গিয়েছে, গুম হয়ে গিয়েছে, কিন্তু গুরপেস আন্টি কোনো কথাই শুনছিল না। তো এ কারণে পুলিশরা তাকে গাড়িতে তুলে নেয় এবং সেখান থেকে যেতে শুরু করে। আর তারপর রাস্তায় তাকে হত্যা করা হয়। আর ওই কনস্টেবলের সামনে যে মানুষকে গুলি করে মারা হয়েছিল সিনেমার শুরুতে, সেটা আর কেউ নয়, সেই গুরপেজই ছিল আর কি, মানে ওই আন্টি ছিল। আর যে কনস্টেবলের সাথে মারা হয়েছিল সেটাই এই কনস্টেবল ছিল, যে যশবন্তর আর কি বন্ধু লোক। তো যাই হোক, এরপর ওই কনস্টেবল আরো বলে যে পুলিশের লোকেরা গুরপেজ আন্টিকে মারার পরে তাকে হসপিটালে নিয়ে যায় এবং ও ডক্টরদের অটোপসি করায়, কিন্তু তখনই সেখানে একটা ডক্টর ভয় পেয়ে এসে কিছু বলতে চায়, কিন্তু পুলিশ দেখে সে চুপ হয়ে যায়। তো এখানে পুলিশ করে কি, ডক্টর এবং অটোপসি করা ডক্টরকে বোঝায় বেশি মাথা ঘামানোর দরকার নেই, কিন্তু তখন ওই অটোপসি করা ডক্টর জানায় ওই মহিলার তো এখনো বেঁচে রয়েছে, তার শ্বাস চলছে, তো আমরা তার চিকিৎসা করতে চাই। কিন্তু পুলিশ অফিসার বলে তাহলে আর চিকিৎসা করতে হবে না। তারা গুরপেজ আন্টিকে আবারও গাড়িতে তুলে দিয়ে নিয়ে যায় এবং দূরে একটা নীরব জায়গায় নিয়ে সেখানেই গুলি করে তাকে মেরে ফেলে এবং আবার হসপিটালে নিয়ে আসে, মানে ডেট ক্লিয়ার করে। তো এইসব কথা শুনে যশবন্ত একেবারে ভেতর থেকে ভেঙে পড়ে। মানে বুঝতেই পারছে এগুলো কিন্তু ভেতরের কথা, মানে ওপেনে বলার কারো সাহস নেই। প্রশাসন এত বেশি বেপরোয়া হয়ে গিয়েছে যে আজ থেকে অনেক বছর আগে এরকম গ্রেপ্তার বাণিজ্য কিন্তু চলতো, তো সেই রকম একটা পর্যায়ে চলে গিয়েছে, প্রশাসনকে লাগাম টানার মতো কেউ নেই। তো যাই হোক, এরপর সে বাড়ি এসে তার স্ত্রীকে এগুলো বলে এবং সে পুরো এই কেসটা নিয়ে একটা লয়ারের কাছে যায়। বাট ওই উকিল বলে এসব প্রমাণ তো ওরকম কাজে দেবে না তাদের বিরুদ্ধে, কারণ তারা তো সাধারণ মানুষ না, পুলিশ, তারা অনেক বেশি চালাক, তারা যে কাজগুলো আকামগুলো করেছে নিশ্চয়ই প্রমাণও মিটিয়ে ফেলেছে। তো তাদের অপরাধী প্রমাণ করার জন্য আমাদের আরো পোক্ত প্রমাণ দরকার। তো এরপর আর কি, যশবন্ত তার পুরোপুরি ডিটেকটিভ মোডে চলে আসে, মানে গোয়েন্দা মোডে, এবং সে শ্মশান ঘাটের জন্য নজরদারি করা শুরু করে এবং সেখানে তদন্ত করতে থাকে। আর তখনই তার নজর পড়ে রিসেন্টলি সেখানে আসে একটা পুলিশের গাড়ির উপরে, যার মধ্যে অনেকগুলো বেওয়ারিশ লাশ পড়েছিল এবং পুলিশগুলো ওগুলো লুকিয়ে নামাচ্ছে। তো যশবন্ত করে কি লুকিয়ে ওদের ছবি তুলে নেয় এবং প্রমাণ হিসেবে লয়ারের কাছে নিয়ে যায়, কিন্তু তারপর লয়ার বলে ভাই এগুলো কাজে আসবে না, পুলিশরা যে মার্ডার করেছে এটা প্রমাণ করার জন্য ডাইরেক্ট ওদের মার্ডারের ছবি লাগবে, আরো শক্ত প্রমাণ লাগবে। আর এখানে একটা কথা না বললেই নয়, আইনকে যে যাই বলুক, আইন হচ্ছে পানির মতো, তুমি যে পাত্রে রাখবে সেই আকার ধারণ করবে, যে কালারের পাত্রে রাখবে সেই কালার ধারণ করবে। আইন নিজস্ব গতিতে এটা জীবনও চলতে পারে, এটা মিথ্যা কথা। তো যাই হোক, এইসব ঘটনায় কিন্তু ওই কনস্টেবল খুব বিরক্ত হয়ে উঠেছে এবং তারও মনে হচ্ছে যে আমি পুলিশে চাকরি করে খারাপ কাজ করছি, মানে বিবেক জাগ্রত হয়েছে। আর এরপর সে পুলিশ স্টেশনের ভেতরের সব খবর যশবন্তকে দিতে থাকে, যেমন কার এফআইআর রিপোর্ট আসলো, কোন হারিয়ে যাওয়া মানুষের নাম আসলো, কোন মানুষ হারিয়ে গিয়েছে, এইসবের তালিকা। তো যাই হোক, এইসব তথ্যের উপর ভিত্তি করে যশবন্ত বিভিন্ন মানুষের বাড়ি থেকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের সব কথা দিয়ে ভিডিও তৈরি করে রাখে, যাতে লম্বা সময়ের জন্য এই প্রমাণটা স্টোর করা যায়, কারণ আজকাল সাক্ষীও তো পল্টি নেয় যে কোনো সময়। আর এদিকে লাশের সংখ্যা কম ছিলই না, প্রতিদিনই একটা না একটা লাশ বাইরে বা সীমান্ত বা গ্রামের কোনো একটা জায়গায় পাওয়া যেতই। তো এগুলোর জন্য যশবন্ত নিজের একটা কার্ড বানায় এবং সবাইকে দিয়ে বলে আপনারা যে কোনো সমস্যা
সমস্যা হলে বা কেউ যদি হারিয়ে যায়, গুম হয়ে যায়, আমার সাথে যোগাযোগ করবেন, আমি সবসময় আপনাদের পাশে আছি। তো এরপর যশবন্ত এই মামলাটি নিয়ে আদালতে যায় যে এরকম করে মানুষ হারিয়ে যাচ্ছে, কিন্তু আদালতে কিছু করতে পারে না। তো এরপর যশবন্ত আরো প্রমাণ জোগাড় করে এবং খবরটা এরপর নিউজ পেপার পর্যন্ত পৌঁছে যায় এবং এই নিউজ পেপারে আসে যে যশবন্ত পুলিশদের সন্দেহ করছে এবং পুলিশদের বিরুদ্ধে লড়াই করছে। তো এই খবর শুনে উল্টো কি হয়, পুলিশ বিভাগ আরো বেশি উত্তেজিত হয়ে যাওয়ার পেছনে এবং পুলিশের যে হেড মানে স্টেট হেড সে যায় হচ্ছে সিএম এর কাছে, মানে যে আর কি ওই রাজ্যের প্রধানমন্ত্রী। ইন্ডিয়ার সিস্টেম তো হয়তো তোমরা অনেকে জানো না, ইন্ডিয়া হচ্ছে 28টা ধরো প্রদেশ, 28টা প্রদেশের জন্য 28টা প্রধানমন্ত্রী, আর ওই 28 জনকে মিলে একটা প্রধানমন্ত্রী। তো যাই হোক, এখন আমরা একটা ব্রেক নিব, আর এই ব্রেকটা তুমি একটু টানবে, তারপর মূল ভিডিওতে যেতে পারো, তারপরে বাকি অংশ আমরা দেখবো। আজকে ভিডিওটা স্পন্সর করেছে হচ্ছে ক্যাপকাট। তো তোমরা অনেকেই কন্টেন্ট ক্রিয়েশন করতে চাও এবং কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য তোমার অবশ্যই একটা ভিডিও এডিটর সফটওয়্যার লাগবে, আর এর জন্য ক্যাপকাট হতে পারে সবচেয়ে ইজি একটা সলিউশন। কারণ ক্যাপকাটের মোবাইল এবং পিসি দুটো ভার্সনে রয়েছে এবং দুটো ভার্সনে খুবই কম্পার্টেবল, খুব লো কনফিগারেশনে পিসি বা মোবাইলেও কাজ করতে পারে এবং এখানে কাজ করা খুবই সহজ, ইন্টারফেসটা খুবই সহজ, যার জন্য তোমার ভিডিও বানাতে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হবে না এবং বিগিনার থেকে প্রো সবাই ক্যাপকাট ইউজ করতে পারে। তো তোমার যদি অনেক হাই কনফিগারেশনে পিসি মোবাইল নাও থাকে, ক্যাপকাট কিন্তু হতে পারে তোমার জন্য সবচেয়ে বেস্ট সলিউশন। এবং এখানে হাজার হাজার তোমার ইফেক্টস রয়েছে, এডিটিং স্টাইল রয়েছে, যেটা ইউজ করে খুব সহজে তুমি প্রো লেভেলে এডিট করতে পারছো। তো ক্যাপকাট ডাউনলোড করার লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ক্যাপকাট ডাউনলোড করে তোমরা তোমাদের কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে পারো। তো এবার চলো আমরা মূল ভিডিওতে যাই। তো এরপর ওই সিএমও যশবন্ত সম্পর্কে জিজ্ঞাসা করে, আর এখানে একটা বিষয় উল্লেখ্য, রাজনীতি ব্যক্তি আর হলো পুলিশ এরা একে অপরের সম্পর্ক, তো তারা কখনো তাদের বিরুদ্ধে যাবে না। আর এইদিকে আমরা দেখি রাতের বেলা যশবন্তের বাড়ির বাইরে পুলিশ নজরদারি শুরু করেছে, আর এখানেই তারা ঘুমিয়ে পড়ে। সকাল হয়ে গেলে যশবন্ত এক বাড়িয়ে তাদের জন্য চা নিয়ে আসে এবং বলে, আপনারা হয়তো অনেক রাত জেগেছেন, তো প্লিজ আরাম করে চাটা খেয়ে নেন, ভাল লাগবে। আর এর পরের দিনে আমরা দেখি পুলিশের ডিজিপি মানে মেইন সে সবার সামনে বক্তৃতা দেয় যে পাঞ্জাবের কিছু লোক অস্ত্র পাচার করছে এবং তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মানে বুঝতেই পারছো যশবন্তকে উঠানোর পায় তারা আর কি। আর এইদিকে যশবন্ত অনেক লোকজনকে জোগাড় করে এবং একটা মিটিং ডাকে এবং সবাইকে প্রমাণ করে দেখায় যে যাদের নাম মিসিং তালিকায় রয়েছে পুলিশ ওই মিসিং লোকদের একটার উদ্ধার করতে পারেনি, বরং 42 লাশ বলে শ্মশানঘাটে জ্বালিয়ে দিয়েছে। এসব কেন করা হচ্ছে এবং এটা প্রমাণও দেখায় এবং সে দুজনের ছবিও দেখায় যারা হারিয়ে গিয়েছিল এবং পুলিশ ওদের খুঁজে বের করেইনি, বরং ওদের মিসিং ঘোষণা করা বন্ধ করে দিয়েছে এবং ওদের লাশ হসপিটালে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল, পরে শ্মশানঘাটে নিয়ে পুলিশ জ্বালিয়ে দিয়েছে, আত্মীয়স্বজন কেউ দেয়নি। তো এই জিনিসগুলো পেপারে যখন ছাপা হয়, এখন যদি যশবন্তের কিছু হয় বুঝতেই পারছো পুলিশ তো বিপদে পড়ে যাবে। তো এভাবেই ধীরে ধীরে কি হয়, যশবন্ত ভার্সেস পুলিশ হয়ে যায়। আর এরপর দেখা যায় যশবন্ত আর আইপিএস অফিসারদের মধ্যে খোলামেলা আলোচনা হচ্ছিল এবং সিএম কে এসবের জবাব দিতে হচ্ছিল, কিন্তু মাঝে মাঝে মিডিয়া এমন সব উচিত কথা প্রশ্ন করতো সিএম এর মুখে বন্ধ হয়ে যেত। আর তখনই এই গল্পে এন্ট্রি হয় এসএসপি সুগ্গার এবং সে খুবই ডেঞ্জারাস। আর এখানে লক্ষ্য সে আগে এই অঞ্চলেই ছিল, তবে হঠাৎ করেই তাকে আবার এই অঞ্চলে আবারও ওসি হিসেবে আনা হয়, মনে করো ওসি বা এসপি হিসেবে। আর এর ফলে ধীরে ধীরে অত্যাচার আরো বাড়তে থাকে এবং সুগ্গা মানুষের প্রতি আরো বেশি নিষ্ঠুর ছিল। তো একদিকে বাইরের সবাই মানুষ প্রতিবাদ করছে এবং বলছে তাদের লোকজন নিখোঁজ হয়ে যাচ্ছে, পুলিশ কেন তাদেরকে খুঁজছে না, বিশেষ করে সুগ্গার বিরুদ্ধে সবাই প্রতিবাদী হয়ে ওঠে। আর তখনই যশবন্তের কাছে একটা নোটিশ আসে যে আপনার বাড়ির জন্য সিকিউরিটি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, মানে পুলিশ ওর বাড়ি পাহারা দেবে। আর পুলিশ ওর বাড়ি পাহারা দিলে কি হবে, ওর গতিবিধি লক্ষ্য করতে পারবে, কিন্তু যশবন্ত সিকিউরিটি নিতে মানা করে দেয়। তো এখানে যশবন্ত বলে, আপনাদের সিকিউরিটি, গ্রামের মানুষ সবাই ভয় পেয়ে রয়েছে, তাদের কি হবে। তো যাই এরপর যশবন্ত এই বিষয়টা নিয়ে যায় হচ্ছে ইংল্যান্ডে এবং এখানে একটা বিষয় লক্ষ্য, শিখদের কিন্তু অনেক বড় একটা গ্রুপ রয়েছে পুরো ওয়ার্ল্ড উইড, ওরা কিন্তু একজোট। তো সেখানে গিয়ে সে বোঝায় যে আমাদের গ্রামে এগুলো হচ্ছে কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আর ওর এই কথা শুনে বিদেশি একজন নাগরিক তাকে সাহস দেয়, হয়তো সে ইংলিশ নাগরিক, সে বলে সে অপরাধের বিরুদ্ধে লড়ছে, পুলিশের বিরুদ্ধে লড়ছে, সে ভালো কাজ করছে এবং অবশ্যই তারা যত সম্ভব তাদের পাশে থাকবে এবং তার কমিউনিটি বা শিখ লোকজনও তাকে সাহস দেয়। কিন্তু যশবন্ত যখন ভারতে ফিরে আসে তখন ওই জায়গার মানুষ তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখতে থাকে, মানে তাকে অলরেডি ভিলেন বানিয়ে দেওয়া হয়েছে, মানে বিদেশি এজেন্ট বানিয়ে দেওয়া হয়েছে, যে সে নিজের দেশের পদমর্যাদা করার জন্য অন্য দেশে গিয়েছিল এবং তাকে বোঝানোর চেষ্টা করা হয় যে তুমি অনেক বড় একটা ভুল করেছো। মানে নিজেদের লোকে এখন ওর বিরুদ্ধে চলে যায় যে তুমি তো দালালি করছো, মনে হয় না, মানে তোমার নিজের দেশের জন্য তুমি কিছু করছো কিন্তু অন্যদের স্বার্থে যাচ্ছে, তোমাকে বানিয়ে দিলে বিদেশি দালাল, টাকা খেয়ে করছো। আর এগুলোর সাথে তো বাংলাদেশের মানুষের পরিচয় আরো বেশি হওয়া উচিত। তবে এখানে যশবন্ত স্পষ্ট বলে দেয় যেটা ঘটেছে আমি সেটাই বলেছি এবং দুনিয়ার মানুষের জানার অধিকার আছে, বাড়তি কিছু তো আমি বলিনি। ভেতর থেকে যদি আমি সুরাহা না পাই, নিজেদের মানুষের কাছ থেকে যদি সুরাহা না পাই, তাহলে আমি বাইরে যাবো না কেন, পৃথিবীর জানা দরকার আছে তো কি হচ্ছে। মানে বিষয়টা খুবই সিম্পল, তোমার বাড়ির মানুষের সাথে তোমার যদি ঝগড়া লাগে, তোমরা যখন মিলতে পারো না তখনই তো বাইরের মানুষ এসে মিলাতে যায়। তো যাই হোক, এই পরের রাতেই আমরা সেই কনস্টেবলের বাড়ির অবস্থা দেখি, যে কনস্টেবল যশবন্তকে সাহায্য করেছিল। তো এখানে এসপি সুগ্গা তার সাথীদের নিয়ে পৌঁছে গিয়েছে। তো প্রথমে সেখানে গিয়ে বসে খাওয়া দাওয়া করে আর তারপর দুজন অপরাধীকে ডেকে নিয়ে এসে বসায় এবং বলে এর এই গ্রামের দুইটা শয়তান যারা আমার বিরুদ্ধে কথা বলেছিল, প্রতিবাদ করেছিল, তো ওদের কি করা যায় বলতো। তো কনস্টেবল চুপ করে থাকে, কোনো উত্তর দেয় না এবং কিছুক্ষণের মধ্যেই সুগ্গা করে কি ওই দুই অপরাধীকে সেখানে শেষ করে দেয়। আর তারপর কনস্টেবলকে বলে, আমাদের পুলিশ স্টেশনে এরকম একটা বেমান আছে রে, যে আমাদের ভেতরে ইনফরমেশন বাড়িয়ে দিচ্ছে, তুই কি জানিস সেটাকে। তো এরপর
এরপর সেই কনস্টেবলকেও মেরে ফেলে এবং কি সাথে তার পুরো পরিবার, মা, বাবা, বউ, বাচ্চা সব মেরে ফেলে। এবং পরের দিন সকালে ওই বাড়ি থেকে 6-7টা লাশ উদ্ধার হয় এবং পুলিশ জানায় যে এই বাড়িতে অস্ত্র পাচার হতো, জঙ্গিবাদের সাথে বা বিচ্ছিন্নতাবাদের সাথে জড়িত ছিল, অস্ত্র পাওয়া গিয়েছে, এখানে মিটিং হচ্ছিল, আমরা এসে এনকাউন্টার করেছি। তো বুঝতেই পারছো ব্যাপারটা কোন পর্যায়ে গিয়েছে। তো তুমি যদি পুলিশদের আকাম সম্পর্কে বলো, তোমাকে এনকাউন্টার করে দেবে, কি তোমার দোষ, বিচ্ছিন্নতাবাদী বা জঙ্গি। তো এই সব খবর শুনে যশবন্ত সেখানে ছুটে আসে আর এগুলো দেখে তাকে রাগ আরো বেড়ে যায়, সে কিছুই করতে পারে না। আর এখানে আরেকটা কনস্টেবল ছিল, সেও সোজা শান্তা এবং ও ভালো মনে মানুষ এবং ওর চোখে স্পষ্ট কষ্ট দেখা যাচ্ছিল এবং ও বুঝতে পারে যে এগুলো যা হচ্ছে ভালো হচ্ছে না এবং সে মনে মনে প্রতিজ্ঞা করে এর প্রতিশোধ সে নেবেই। তো যাই হোক, সবার শেষকৃত অনুষ্ঠান শেষ হওয়ার পরে যশবন্তের রাতের পর রাত আর ঘুম আসে না, সে যে কোনো ভাবে এইসব বন্ধ করতে চায়। আর এর জন্য সে আবার একটা মিটিং ডাকে, সবাইকে জানায় যে এই অন্যায় বন্ধ করতেই হবে। আর এদিকে আমরা মুখ্যমন্ত্রীকে দেখি যে গাড়িতে কোথাও যাচ্ছিলেন। আর এখানে এই বিষয়টা একটু কমপ্লেক্স, কারণ ওই সময়ে তোমার সরাসরি রাষ্ট্রপতির শাসন চলতো পাঞ্জাবে এবং 92 থেকে 97 পর্যন্ত বেয়ান্ত সিং মুখ্যমন্ত্রী ছিল। তার সময় সবচেয়ে জঘন্য ঘটনা ঘটেছে, কিন্তু যখন এই সিনেমার নায়ক মারা গিয়েছে বা নিখোঁজ হয় তারপরে হরচরণ সিং ছিল হচ্ছে মুখ্যমন্ত্রী। তবে এই সিনেমাতে কোনো মুখ্যমন্ত্রীকে সরাসরি খলনায়ক বা ভিলেন হিসেবে দেখানো হয়নি, জাস্ট দেখানো হয়েছে সন্ত্রাসীবাদ বা জঙ্গি নির্মূল করতে গিয়ে কিরকম ওইটাকে ব্যক্তিগতভাবে ইউজ করা হয়েছে বা প্রশাসন বা পলিটিশিয়ানরা ব্যক্তিগতভাবে এটা ইউজ করেছে। তো যাই হোক, মুখ্যমন্ত্রী তো কোথাও যাচ্ছিল আর তখনই ওই দ্বিতীয় কনস্টেবলটা করে কি হঠাৎ করে তার গাড়িতে এসে বসে পড়ে এবং তার শরীরে ছিল বোম আর মুখ্যমন্ত্রী সহ সে ওই বোমটা ব্লাস্ট করে দেয়। আর এখানেই মুখ্যমন্ত্রী বেয়ান্ত সিং এর শেষ হয়ে যায় কাহিনী এবং তার সময় সবচেয়ে বেশি ডেঞ্জারাস ঘটনা ঘটেছে। আর তারপরে ওই যে বললাম যে হরচরণ সিং আসে নতুন মুখ্যমন্ত্রী। তো যাই হোক, পুলিশও তো ভয় পেয়ে যায় এই ঘটনায়। আবার এদিকে প্রতিদিনের মতো যশবন্তের স্ত্রী যখন সন্তানদের স্কুলে দিতে বের হয়, ওই সময় যশবন্তের বাড়িতে আরেকজন লোক ছিল এবং যশবন্ত বাড়ির বাইরে দাঁড়িয়ে নিজের গাড়ি পরিষ্কার করছিল। আর ঠিক তখনই লাল রঙের একটা ভ্যানে কয়েকটা লোক আসে এবং তাদের পেছনে একটা পুলিশের গাড়ি এসেছিল। তো তারা যশবন্তকে করে কি জোর করে তুলে নেয় এবং যশবন্ত তখন চিৎকার করতে থাকে এবং তাকে ভ্যানে ঢুকিয়ে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায় এবং বাড়ির ভেতরে থাকা তখন ওই লোকটি তাদেরকে আটকানোর চেষ্টা করে, বাট ততক্ষণ ওরা চলে গিয়েছে। আর এইদিকে সামনের বাড়িতে থাকা একটা নারী ওই পুরো ঘটনা দেখে ফেলে, তবে তিনি ভয়ে কোনো চিৎকার করে না। মানে বুঝতেই পারছো প্রশাসন সরকারের বিরুদ্ধে যাওয়া কি সম্ভব? এবং তুমি যত ভালো মানুষই হও, তুমি যদি তোমার গ্রামের সাধারণ মানুষদের জন্য লড়ো, তুমি বিপদে বললে কোনো খানকি বলাই করবে না, এটা নিশ্চিত থাকো। এই জন্য হিজ ইজ হুস হুস, সবসময় নিজের চিন্তা করবে, এত ভালো মানুষ হওয়ার দরকার নাই। তো যাই হোক, এরপর যশবন্তের স্ত্রী যখন বিষয়টা জানতে পারে, সে মিটিং করে মামলাটি আদালত পর্যন্ত নিয়ে যায় এবং পুলিশকে এখানে আসামি করে। আর এর ফলে আদালত নির্দেশ দেয় 1 সপ্তাহের মধ্যে যশবন্তকে খুঁজে আনতে না পারলে মামলাটি কেন্দ্রীয় যে গোয়েন্দা সংস্থা রয়েছে সিবিআই, তাদের কাছে দেওয়া হবে। আর সিবিআই হলো ভারতের সবচেয়ে স্বাধীন এবং সবচেয়ে বড় বড় যে মামলা রয়েছে সেগুলো তদন্ত করে এবং সিবিআই এর সামনে ওই ডিসি ও এসপি ও ওসি কোনো কিছুই টিকবে না, এমনকি মন্ত্রী টিকতে পারে না। তো যাই হোক, পরের দিনে সিবিআই সেখানে তদন্ত করতে আসে এবং প্রথমে তারা যশবন্তের বাড়িতে গিয়ে তার স্ত্রী জবানবন্দি নেয়। আর যশবন্তের স্ত্রী জানায় সেদিন তিনি সন্তানদের স্কুলে দিতে বাড়ি থেকে বের হয়েছিলেন আর তখন তিনি একটা পুলিশের গাড়িও দেখেছিলেন, তবে তিনি তেমন গুরুত্ব দেননি কারণ তাদের বাড়ির আশেপাশে প্রায়ই পুলিশ আসা যাওয়া করতো। আর এরপর যখন ও মিসিং হওয়ার পর আমি থানায় রিপোর্ট করতে যাই, পুলিশ উল্টো রিপোর্ট নিতে অস্বীকার করে, কারণ আমি পুলিশের বিরুদ্ধেই আমি রিপোর্ট করেছিলাম এবং পুলিশ আমাকে উল্টো বলে যশবন্ত থেকে পুলিশ কেন তুলে নিয়ে যাবে এবং তারা আমাকে উল্টো এলিগেশন দেয় যে জোর করে আমি রিপোর্ট লেখাতে চাচ্ছি এবং আমাকে থানা থেকে বের করে দেওয়া হয়। তো যাই হোক, এরপর যশবন্ত যত তথ্য সংগ্রহ করেছিল যশবন্তের স্ত্রী করে কি সবকিছু সিবিআই এর হাতে তুলে দেয় আর সিবিআই সেগুলো নিয়ে গভীর তদন্ত শুরু করে। আর যশবন্তের বাড়িতে যশবন্তের সহযোগী হিসেবে যে লোকটা ছিল সে জানায় লাল রঙের একটা মারুতি সুজুকি ভ্যান এসে যশবন্ত থেকে তুলে নিয়ে গিয়েছে, যেটার মধ্যে অমনি লেখা ছিল। আর আমি ভ্যানটি থামানোর চেষ্টাও করেছিলাম কিন্তু সেটা থামেনি। তো যাই হোক, এই সিবিআই অফিসারের নাম ছিল হচ্ছে সামার এবং সামার আশেপাশে মানুষদের জিজ্ঞাসাবাদ করে। আর তখন একটা প্রতিবেশী জানায় সে বাজার থেকে সবজি নিয়ে ফিরছিল আর তখন সে দেখে যে একটা লাল ওমনি ভ্যান খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে আর তিনি ভেতরে যশবন্তকেও দেখেছেন এবং সে সাহায্যের জন্য চিৎকার করছিল। পেছনে পুলিশের গাড়িও ছিল, তবে আমি খুব বেশি মনোযোগ দেইনি কারণ যশবন্ত যেহেতু পুলিশের বিরুদ্ধে লড়ছিল, আমি ভাবলাম হয়তো পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। তবে এই ঘটনায় স্পষ্ট হয় যে যশবন্তকে যখন কিডন্যাপ করা হচ্ছিল তার সাথে পুলিশ ছিল, কোনো পুলিশ ছিল। তো সিবিআই তখন পুলিশ অফিসারকে ধরে জিজ্ঞাসাবাদ করা শুরু করে যশবন্ত সিং কোথায়। সবার একই উত্তর ছিল যে যশবন্ত, কোন যশবন্ত সিং, আমরা কোনো যশবন্ত সিংকে চিনি না। আর এরপর সিবিআই করে কি ডিএসপি কে মনে করে পুরা পুলিশ চিফকে ধরে নিয়ে আসে, কিন্তু ডিএসপিও মুখ খুলে না। আর এরপর বারবার জিজ্ঞাসাবাদের পরে একজন পুলিশ সদস্য বলে এসব কাজের নির্দেশ আসে ওপর থেকে। তো সামার তখন জিজ্ঞাসা করে তোমরা কার জন্য কাজ করো আর তারা কোথায় গেছে, কবে ফিরবে। তো সে জানায় তারা চণ্ডীগড়ে গেছে, 2-1 দিনের মধ্যে ফিরবে। তো এরই মধ্যে সিবিআই করে কি সে লাল ওমনি ভ্যানটার খোঁজ পেয়ে যায় এবং ভ্যানের মালিক খুব আত্মবিশ্বাসের সঙ্গে সে জানায় হ্যাঁ ওই লাল রঙের ওমনি ভ্যানটা আমার, ওটার নাম্বার হচ্ছে 1313। মানে বিষয়টা বুঝো, ক্ষমতাশালীদের সাথে থাকলে তোমারও বেশি পাওয়ারফুল মনে হয় নিজেকে, তো এটাই সেই ব্যাপার। এবং ওই মালিক আরো জানায় সেদিনই কিছু পুলিশ অফিসার তার ভ্যানটা ভাড়া করেছে, কিন্তু পুলিশদের কাছ থেকে আমি ভাড়া নেই না, এর জন্য আর কি রেজিস্টারে নাম লিখিনি ওদের কোন পুলিশ নিয়েছে, তবে ওই পুলিশের নাম আমি জানি। মানে বিষয়টা বুঝতেই পারছি, ও লোকাল পাওয়ারের জন্য পুলিশদের সাথে খাতির করার জন্য ভ্যান হুদাই দেয়, অনেকে আছে যেমন সিএনজি টিএনজি দেয় এরকম। তো যাই হোক,
পুলিশ সদস্যের নামটা তো বলে দেয়। এর সাথে সিবিআই যখন জিজ্ঞাসা করে তোর ভ্যান কোথায়, সেটাও বলে দেয়, বলে ভ্যানটা এখনো ভাড়ায় রয়েছে, এখনো ওটা পুলিশের কাছে রয়েছে। তো সিবিআই সেই জায়গায় পৌঁছে যায় যেখানে একজন ইন্সপেক্টরের বিয়ে হচ্ছিল। তো সিবিআই সদস্যরা ওকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু ওদেরও সেই একই কথা, তারা কোনো যশবন্ত সিংকে চেনে না। তো এরপর সিবিআই অফিসার বলে যশবন্ত সিং সেই কাঠ বিক্রেতার কাছে জিজ্ঞাসাবাদ করেছিল যেখান থেকে লাশ পোড়ানোর জন্য কাঠ নেওয়া হয়, আর সেখানে তোমার নাম এসেছে যে তুমি কাঠ কেনো। আর তখন পুলিশ অফিসার বলে এটা তো আমি বলিনি, যশবন্ত সিং বলেছে, আপনি যশবন্ত সিংকে গিয়ে ধরুন, ওকে গিয়ে জিজ্ঞাসা করুন, আমাকে জিজ্ঞেস করার কি আছে। আর তখনই সামার জিজ্ঞাসা করে তাহলে যশবন্ত সিং কোথায়। আর তখন পুলিশ অফিসার ব্যঙ্গ করে বলে আচ্ছা আপনি যদি এত কিছুই খুঁজে বের করেছেন তাহলে ওকেও খুঁজে বের করতে পারবেন, মানে বুঝতেই পারছো। আবার সিবিআই তো কম না, সিবিআই করে কি তদন্তের জন্য একটা কারাগারে যায়, আর সেখানে গিয়ে সবার কাছে জিজ্ঞাসাবাদ করে গোপনে। এবং ওইখান থেকে একজন লোক জানায় হ্যাঁ স্যার, যেদিন যশবন্ত সিংকে অপহরণ করা হয়েছিল ওই দিন রাতে কয়েকজন লোক সেখানে এসেছিল। আর তখন আরেকজন লোক বলে যে ওদের মধ্যে একজন বারবার যশবন্তের নাম নিয়ে গালাগালিও করেছিল। তো সিবিআই তখন আরেকজনকে জিজ্ঞাসা করে ওকে সত্যি বলছে, তো লোকটা বলে হ্যাঁ সত্যি বলছে, সে লোকটা যশবন্তের নামই নিচ্ছিল। মানে বিষয়টা বুঝিয়ে বলি, যশবন্তকে ধরে কয়েদিখানায় প্রথমে নিয়ে আসা হয়েছিল, তখন চিল্লাচিল্লি শব্দটা শুনেছে। তো ওদেরকে যখন জিজ্ঞাসা করা হয় কোন লোক, তো ওরা তখন বলে যে ওই লোকটার চোখের রং হালকা সবুজের মতো ছিল, সে জেলের সবাইকে খাবার দিত। এবং আমরা তো আর ওকে দেখিনি, কিন্তু ওই স্পষ্ট বলতে পারবে যে যশবন্ত এখানে এসেছিল কিনা। তো সিবিআই এই বিষয়টা নোটিস করে রাখে যে চোখ হালকা সবুজ। আর এই গল্পটা তোমার কাছে একটু গুজামেলে লাগতে পারে, মানে বুঝতেই পারছো রিয়েল স্টোরি তো যাই হোক, তোমরা মনে রেখো সবুজ চোখের ব্যাপারটার। অন্যদিকে ওই মনে করে এসপি সুগ্গা সিং, সে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মিটিং করছিল যে সামনে কি করা যায়, কারণ সিবিআই সামনে তার মুখোমুখি হতে হবে খুব শীঘ্রই। এবং সত্যি সত্যি সিবিআই সরাসরি সুগ্গার সঙ্গে কথা বলতে চায়, কারণ তিনি একজন অফিসার যিনি এইসব বিষয়ে অনেক কিছু জানেন। কিন্তু সুগ্গা এত সহজে কিছু বলার মানুষ ছিল না, কারণ এরকম অনেক মানুষ মেরে সেই জায়গাতে রয়েছে। তো সিবিআই অফিসার সামার তখন ওকে একটা সংবাদপত্রের কাটিং দেখায় যেখানে লেখা ছিল মানবাধিকার আন্দোলনের আওতায় যশবন্ত সিং দাবি করেছিল যে এই মামলায় সিবিআই এনে তদন্ত করা উচিত এবং তদন্ত হওয়া উচিত সুগ্গা মানে তোর বিরুদ্ধে। এবং যশবন্ত সিং আরো লিখেছিল ভবিষ্যতে যদি কোনো ক্ষতি হয় তাহলে এর দায়ভার তোমারই থাকবে। তো এই কারণে সিবিআই এখন তোমার কাছে তদন্ত করছে। বাট সুগ্গা এগুলো অস্বীকার করে, সে বলে যশবন্তের যদি কিছু হয়ে যায় তার দায় আমি নিব নাকি, এটা সম্পূর্ণ ভুল ধারণা। তো এটা নিয়ে তাদের অনেকক্ষণ কথা হয়। আর এইদিকে আমরা দেখি যশবন্তের স্ত্রীকে দেখানো হয় যে অনেক লোকজন জড়ো করেছিল এবং বলছিল যে যশবন্ত সিং নিখোঁজ হওয়ার প্রায় 2.5 মাস হয়ে গিয়েছে, এখনো কোনো পুলিশ বা আইন তার কোনো খোঁজ বের করতে পারেনি। এবং তিনি সবাইকে সাহস দেন আজকে যশবন্ত সিং হারিয়ে গিয়েছে, আর যশবন্ত সিং কিন্তু সবার জন্য লড়েছিল, তো আপনাদেরও সবাই লড়ে যেতে হবে যাতে আপনাদের প্রিয়জনকে হারিয়ে না ফেলেন আপনারা, কারণ এই পুলিশ অফিসার অনেক নিরীহ মানুষদেরকে মেরে ফেলছে। আর তখনই এখানে সিবিআই অফিসার আসে এবং সে যশবন্তের স্ত্রীর সঙ্গে কথা বলে এবং সে জানায় সে এ পর্যন্ত 3 জন সাক্ষী পেয়েছে, খুব শীঘ্রই আদালতে শুনানি হবে এবং মামলাটারও সমাধান হয়ে যাবে। এবং যশবন্ত সম্পর্কে হয়তো এরপর কোনো আমরা চাপ নিয়ে খোঁজ বের করতে পারবো। কিন্তু ওই রাতে সুগ্গা করে কি কয়েকজন পুলিশ কিনে যশবন্তের বাড়িতে যায়, আর ওই সময় যশবন্তের স্ত্রী একাই বাড়িতে ছিল। তো সুগ্গা সে ওদের ভয় দেখায় এবং বাচ্চাকে পটাকা দেয়, মানে বাজি ফোটানোর জিনিস দেয়, এবং বলে এই পরিবারের দীপাবলি ভালো মতো কাটুক, বাচ্চারাও খুশি থাকুক। তবে এই কথাগুলোর মানে হচ্ছে যশবন্তের স্ত্রীকে সতর্ক করে দেওয়া যাতে নিজের জেদ ছেড়ে চুপচাপ কেসটা সরিয়ে নেয় এবং বাঘেতের মতো চুপ হয়ে যায়। এবং সুগ্গা বলে দেখো আমি অনেক মানুষকে মেরেছি, তবে তোর যশবন্ত সিংকে তো আমি মারিনি, ওর গায়েও তো আমি হাত দিইনি, উল্টো আমরা যশবন্ত সিংকে খুঁজে বের করার চেষ্টা করছি। তো যশবন্তের স্ত্রী তখন বলে তাহলে খুঁজুন, তাকে খুঁজে বের করা তো আপনাদেরই কাজ। কিন্তু সুগ্গা সিং তখন বলে কিন্তু তুমি যে আমার বিরুদ্ধে অভিযোগ করে বসে রয়েছো, এখন আমার বিরুদ্ধে অভিযোগ করেছো এবার আমি খুঁজবো, এটা তো ঠিক নয়। তো আমার উপর অভিযোগ উঠিয়ে নাও, তারপর আমি খুঁজে দিচ্ছি। আর চাইলে তুমিও তোমার স্বামীর মতো আমেরিকা লন্ডন ঘুরতে যেতে পারো, তবে হ্যাঁ আমি বলছি খুব দ্রুত তোমার যশবন্তকে তোমার কাছে পৌঁছে দেবো, কিন্তু কেসটা উঠিয়ে নাও। খুব ভয় দেখায় আর কি, কিন্তু যশবন্তের স্ত্রী একটুও ভয় পায় না এবং স্পষ্ট করে বলে আমি কেস উঠিয়ে নেব না। এবং আমার মতে কোনো পুলিশের বিরুদ্ধে যদি মামলা হয় তাকে ইনস্ট্যান্টলি সেখান থেকে অব্যাহতি দেওয়া উচিত, পজিশন থেকে অব্যাহতি দেওয়া উচিত, যাতে সে তার পাওয়ার ইউজ না করতে পারে। তো যাই হোক, পরের দিন সকালের সংবাদপত্রে খবর বের হয় মেন যে পুলিশের হেড ছিল বিট্টা মানে মেনটা, সে অবসর নিয়েছে এবং তার জায়গায় নতুন একজন আইপিএস অফিসার এসেছে। আর এই অফিসার খুবই স্ট্রিক্ট এবং তিনি দায়িত্ব নিয়ে সরাসরি সুগ্গাকে ডেকে বলেন আগামী 1 সপ্তাহের মধ্যে যশবন্তকে যদি হাজির করতে না পারো তাহলে তুমি সহ তোমার থানার পুরো টিমকে আমি সাসপেন্ড করবো। এবং এর পাশাপাশি তিনি সুগ্গাকে তার অপকর্মের বিভিন্ন প্রমাণও দেখান এবং সংবাদপত্রের কাটিং দেখিয়ে বলেন তুমি যে কত খারাপ খারাপ কাজ করেছো, তুমি কোনো সময় এটা নিয়ে অনুশোচনায় ভোগো। কিন্তু সুগ্গা তো এগুলো সব ওই যে পূর্বের যে তোমার ডিএসপি তার নির্দেশে করছিল। তো এরপর সে ডিএসপির কাছে গিয়ে পরামর্শ নেয় তার এখন কি করা উচিত। তবে এখানে একটা বিষয় উল্লেখ, যেহেতু এটা ইন্ডিয়া, এখানে আইএসপি অফিসার বা ডিএসপি কি এগুলো আমি বুঝছি না, অনেক কিছু ক্লিয়ার বুঝতে পারছি না। তো যাই হোক, এর মধ্যে এলাকায় আরো 2টি লাশ পাওয়া যায় এবং তাদের কাছেও 2টো AK-47 রেখে সেই ঘটনাটিকে বিচ্ছিন্নবাদী বা জঙ্গি মামলা বানিয়ে চাপা দেওয়া হয় এবং আদালতে একের পর এক শুনানি হতে থাকে, কিন্তু কোনো সমাধান বের হয় না। কেসের তারিখ খালি একটার পর একটা পড়তেই থাকে। এবং যারা আদালতে গিয়েছো তারা জানো যে টিভিতে তুমি যে আদালতের সিস্টেম দেখো ব্যাপারটা এরকম নয়, খুবই ডেঞ্জারাস। মানে কোর্টে গেলে তোমার কাছে মনে হবে তুমি 3rd ক্লাস একটা জায়গায় এসেছো, একজন একজন করে রোগী দেখার মতো ডাকবে, দুই পাশের 2 উকিল ঝগড়া করবে, কি দিয়ে কি বলবে, ওই যে অমুক ডেটে আসবেন, সিম্পল একটা জিনিস কয়েক বছর ধরে চলতে থাকবে। তো যাই হোক, এরপর একদিন আবারও সিবিআই অফিসার সামার করে কি সুগ্গার সঙ্গে দেখা করতে আসে আর সামার তাকে ভয় দেখিয়ে বলে যার পাওয়ারে এত কুদেছো তুমি বা চলেছো সে তো রিটায়ার হয়ে গিয়েছে, এখন তুমি কি করবে। তো এই কথা
কথা শুনে সুগ্গা তো ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে রিটায়ার্ড করে অফিসারকে কল করে এবং অফিসার তাকে নিজের কাছে আসতে বলে, যে আসো আমি দেখছি। তো সুগ্গা সঙ্গে সঙ্গে তার কাছে রওনা হয়। তো পরের দিন আরেকটা খবর আসে, অ্যাকচুয়ালি সুগ্গার লাশ পাওয়া গিয়েছে রেল লাইনের পাশে, যে সুগ্গা সুইসাইড করেছে, যে সে এইসব কিলিং টিলিং করে ভয়ে সুইসাইড করেছে। তো এর মানে কি, যাদের জন্য এই খুনগুলো হচ্ছিল তারা সুগ্গাকেও এখন শেষ করে দিয়েছে। তবে এরপর সুগ্গা সিংকে শ্রদ্ধা জানানো হচ্ছিল এবং এখানে সিবিআই অফিসার সামারের চোখ পড়ে তখন সেই হালকা সবুজওয়ালা লোকটির চোখ উপর, এবং সামার সঙ্গে সঙ্গে ওকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের পরে সিবিআই অফিসারকে সে বলে, হ্যাঁ যশবন্ত সিং সত্যিই জেলে এসেছিল, পুলিশ তাকে ধরেছিল, কিন্তু আদালতে যখন সাক্ষী দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় সে তার কথা থেকে সরে যায়, সে অন্য কারো নাম বলতে থাকে এবং এমন ভান করে যে সিবিআই তার উপর চাপ দিচ্ছে, মানে মিথ্যা বলাতে চাইছে ওকে। তো এর ফলে আদালত ওর সাক্ষী খারিজ করে দেয়। কিন্তু ওই রাতে ওই লোকটা যখন ঘুমাতে যায় আর ঘুম আসে না, আর হঠাৎ করে যশবন্ত সিং এর একটা আত্মা বা একটা প্রতিচ্ছবি ভীষণ ওর সামনে আসে এবং বলে, আমার মতো আরো অনেক মানুষ রয়েছে, ওরা একে একে সবাইকেই শেষ করে দিচ্ছে, এক সময় তুমিও এর ফল ভোগ করবে। তো এইটা দেখে ওই লোকটার চোখ ভিজে যায় এবং কিছুক্ষণ পরে যশবন্ত সিং এর ওই ভীষণটা চলে যায়। বুঝতেই পারছো যশবন্ত সিং অবশ্যই নেই এখন আর। তো পরের দিন সকালে সেই লোকটি আবারও সিবিআই অফিসের কাছে যায় নিজে থেকেই এবং এইবার সত্য বলার সিদ্ধান্ত নেয়। কিন্তু একবার যে মিথ্যা বলেছে তাকে তো এখন সহজে আদালতে আর অনুমতি দেবে না। তো সিবিআই অফিসার বারবার অনুরোধ করার পরে ওকে আদালতে আবার হাজির করা হয় এবং এইবার ওর সকল সত্য কথা খুলে বলে এবং সে বলে যেদিন যশবন্তকে অপহরণ করা হয়েছিল সেদিন প্রথমে তাকে থানায় জেলে নেওয়া হয়েছিল এবং সেখানে সুগ্গা তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল যে তুই এসব বাদ দিয়ে চুপ করে যা, আন্দোলন ছেড়ে দে, তুই নিরাপদে থাকবি। কিন্তু যশবন্ত সিং তার এলাকার মানুষের নিরাপত্তার জন্য তার সিদ্ধান্তে অটল ছিল। আর এর ফলেই যেটা হয়, তার উপর ভয়ঙ্করভাবে টর্চার করা হয় এবং প্রচন্ড নির্যাতন করা হয়। তবে তারপরে যশবন্ত সিং তার নিজের কথা থেকে সরে আসেনি এবং সে জাস্ট একটা কথাই বারবার বলছিল যে মিথ্যার বিরুদ্ধে, এই অপরাধের বিরুদ্ধে আমি সবসময় আওয়াজ তুলবো, আমার সঙ্গে যাই হোক না কেন আমি থামবো না। আর তারপর তাকে একটা ফার্ম হাউসে নিয়ে যায় পুলিশেরা, যেখানে পূর্বের আইএসপি, ডিএসপি এবং আরো অনেক পুলিশ কর্মকর্তারা ছিল এবং সেখানে তাকে এতটাই নির্যাতন করা হয় যে পরে তাকে যখন নির্যাতন করে জেলের দিকে আনা হয়, আনার পথেই সে মারা যায়। আর তারপর পুলিশ অফিসাররা তার ডেড বডি তুলে নিয়ে ব্রিজের উপর থেকে ফেলে দেয়, ঠিক যেভাবে আগে অন্য লাশদেরও তারা ফেলে দিত। তো এই সত্য ঘটনা প্রকাশ পাওয়ার পরে সকল পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়, সবাইকেই জেলে পাঠানো হয়। কিন্তু যতজনকে জেলে পাঠাক ওদেরকে কারো তার ফাঁসি দেয় না। তো যে মানুষগুলো মারাই গিয়েছে তারা ফেরত আসবে না। কিন্তু একটা জিনিস হয়েছে কি, দেখো যশবন্ত সিং সে কিন্তু নিজের জীবনের বিনিময়ে অন্তত এই বিষয়গুলো সামনে নিয়ে এসেছিল, শাস্তি যতটুকু পাইয়ে দিয়েছিল। কিন্তু ওর ফ্যামিলির কি লাভ হয়েছে? ওর বাচ্চা একটা অনাথ হিসেবেই বড় হবে, বউ বিধবা হিসেবেই বড় হবে, প্রথম নতুন 2 দিন খুব সাংবাদিক যাবে, অমুক করবে, খোঁজ খবর নেবে, তারপর কেউ মনেও রাখবে না। তো তুমি যখন একটা মনে করো থার্ড গ্রেডের কান্ট্রিতে বসবাস করো, যেখানে নাগরিক অধিকার বলতে কিছু নেই, সেখানে সিভিল রাইটস নিয়ে বা নাগরিকদের জন্য বা তোমার এলাকা নিয়ে বেশি পারাপারি না করাই ভালো। কারণ বিশ্বাস করো কেউ তোমাকে মনে রাখবে না, তোমার কিছু হলে তোমার ফ্যামিলিরই খালি লস হবে। আমি আগে অনেক দেশ নিয়ে ভাবতাম, অনেক কিছু নিয়ে ভাবতাম, এখন সিরিয়াসলি আমি কাউকে নিয়ে ভাবি না। কারণ আমার দেশ নিয়ে ভাইবা লাভ নাই। তো আমার যদি দেশ নিয়ে ভাবারই হতো বা আমার ওইরকম কন্ট্রিবিউশন থাকারই হতো, তাহলে তো আমি মুজিব পরিবারে, জিয়া পরিবারে বা ওইরকম একটা বড় ধরনের পরিবারে জন্মগ্রহণ করতাম। আমার মতো একটা পার্সন জন্ম নিয়েছে ফ্যামিলির ঘানি ঘাটার জন্য। তো বাড়তি কোনো পেরেশানি নিয়ে নিজে ব্রেন নষ্ট করে ডিপ্রেশনে যে কোনো লাভ নেই। লিটারেলি আমার খালি একটাই প্ল্যান, আল্লাহ করে 2 বছরের মধ্যে মোটামুটি কিছু টাকা পয়সা হলে আমি ইউটিউবিংটা ছেড়ে দেবো। আর যদি আমার এআই প্রজেক্ট খুব ভালো বেশি কাজ করে, যদি সেই রকম টাকার মালিক হই, তাহলে ভাই ইনশাল্লাহ দোয়া করো, তোমাদের দেশ ছেড়েও চলে যাবো। আমার প্ল্যান খালি একটাই, আর কিছু না। তবে দেশ ছেড়ে গেলে কই যাম ভাই কও? বাকি কোন দেশে আমাদের দাম আছে? কোনো দেশে আমাকে দাম নাই। এজ এ বাংলাদেশি তুমি কোনো দেশেই নিরাপদ না। তো যাই হোক, এই সিনেমাটি তোমাদের কেমন লেগেছে? যেহেতু বাস্তবধর্মী সিনেমা, হয়তো অনেকেরই ভালো লাগেনি, তবে এই সিনেমা তোমাকে অনেক কিছু শিখিয়ে গিয়েছে। ধরো তোমার এলাকায় মাদক নিয়ে একটা কিছু করলা তুমি, বাট একটা মাদক ব্যবসায়ীর কিন্তু প্রশাসন থেকে শুরু করে পলিটিক্যাল সব ধরনের লবিং রয়েছে, তার অনেক জায়গা টাকা আছে। তুমি কিন্তু গুরুত্বপূর্ণ না কারো কাছে। হয়তো তোমার মন ভালো, তুমি চাচ্ছ না যে কেউ মাদকাসক্ত হোক, কিন্তু যে ধরো মাদক ব্যবসায়ী, সে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা পার্সন। সে কমপক্ষে ধরো 300 মানুষের কাছে মাদক ব্যবসা করে, তাহলে 300 মানুষ তার ভক্ত। তারপর আবার মনে করো তাদের জায়গা টাকা, প্রশাসন অবশ্যই লিঙ্ক থাকে, তাদের পলিটিক্স অবশ্যই লিঙ্ক থাকে। তো সে কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পার্সন। তো দেখা যাবে তোমাকে যে পেছনে বাঁশ দিয়ে খাড়া করে দেবে কেউ এগোবে না, কেউ নাই। আমি জাস্ট এটা বললাম আর কি। তো এরকম যে কোনো কিছু নেই, তুমি যদি এগোতে যাও, তুমি পাশে কাউকে পাবা না, কিন্তু ক্ষতিগ্রস্ত তুমি হবে। আমি এটাকে তোমাকে ডিমোটিভেট করছি না। হ্যাঁ, অন্য কেউ করুক, বাংলাদেশে 18 কোটি মানুষ রয়েছে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমরা আমার ভাইয়ের মতো, ফ্যামিলির মতো, অনেক বছর একসাথে রয়েছো। তো তোমাদের কোনো ক্ষতি হলে সেটা আমার জন্য কষ্টজনক। যে দেশে যেটা চলে না, সেই দেশে সেটা করার দরকার নাই। চোখ আছে দেখো, কান আছে শোনো, কিন্তু মুখ আছে কিছু বলো না। তুমি জাস্ট চুপচাপ এগিয়ে যাও। তবে হ্যাঁ, আত্মরক্ষা করার মতো একটা শক্তি অর্জন করে রেখো, যাতে যে কেউ ইচ্ছা হলো পাড়ায় গেলে এটা না হয়। কিন্তু একবারে কারো উপকার করতে যেও না, সমাজ দেখতে যেও না, দেশ দেখতে যেও না। আমি নিজে অনেক দেখছি এবং আমি নিজে ভিকটিম, লাভ নাই কোনো কিছু করে। তো বিদায় নেওয়ার আগে আবারও বলছি, তুমি তোমার ফ্যামিলির জন্য কন্ট্রিবিউশন রাখো, নিজের জন্য কন্ট্রিবিউশন রাখো। এটাই আলটিমেটলি দেশের জন্য কন্ট্রিবিউশন, সমাজের জন্য কন্ট্রিবিউশন হয়ে যাবে। পুরো দেশ বা পুরো সমাজ বাঁচাতে গিয়ে নিজে বিপদে পড়ো না। তো যাই হোক, আমি
বিদায় নিচ্ছি, টেকের বাই। আর বিদায়ের আগে আবারও মনে করিয়ে দিচ্ছি আমাদের একটা ওয়েবসাইট রয়েছে স্যাভেজ অর নামে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা আমাদের ওয়েবসাইটে একবার হলেও ঘুরে আসো এবং সেখানে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে। সেখানে অ্যানিমে টি শার্ট রয়েছে যেগুলো জাপান এবং কোরিয়াতে রানিং যে টি শার্টগুলো চলে সেগুলো আমরা মাস্টার কপি বা ক্লোন করি বাংলাদেশে, এবং এর ফলে কি হয় ওই ব্র্যান্ডের জিনিসগুলো তোমরা 550 টাকা বা 600 টাকায় পাচ্ছ। হিউজ কালেকশন রয়েছে অ্যানিমে, এছাড়াও এখানে ঘড়ি রয়েছে এবং সানগ্লাস রয়েছে। আর শুধুমাত্র আমাদের এখানে যা রয়েছে তা নয়, তুমি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ঘড়ি বা সানগ্লাস যদি দেখো সেটার ছবি যদি আমাদেরকে পাঠাও, বাংলাদেশের সবচেয়ে কম মূল্যে আমরা তোমাকে সেটা দিতে পারবো। এছাড়াও তুমি যদি পাইকারি নিতে চাও আমাদের কাছ থেকে, ডাইরেক্ট চীন থেকেও তোমাকে ঘড়ি এবং সানগ্লাস এনে দেওয়া সম্ভব, তবে এটা শুধুমাত্র সানগ্লাস এবং ঘড়ির ক্ষেত্রে। আর এছাড়াও আমাদের স্নিকার্সের কালেকশন রয়েছে, দেখতেই পাচ্ছ অসাধারণ সব জুতা। নিশ্চিন্তে থাকো, আমাদের কাছ থেকে তোমরা যদি অর্ডার করো আমরা রয়েছি মাঝখানে, কোনোভাবেই তোমাদেরকে ঠকতে দেবো না। এবং তোমাদের মধ্যে যদি কেউ থেকে থাকো আমাদের সাথে বিজনেস করতে চাও, ধরো মেয়েদের প্রোডাক্ট রয়েছে অনেক ভালো ভালো প্রোডাক্ট, তো তুমিও কিন্তু আমাদের এই ওয়েবসাইটে সেই প্রোডাক্টটা অ্যাড করতে পারবে এবং আমাদের সাথে বিজনেস করতে পারবে। তো যাই হোক, যারা অডিয়েন্স রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের ওয়েবসাইটটা একবার ভিজিট করে আসো এবং কোনো কিছু অর্ডার করতে হলে সরাসরি আমাদের যে সেলস ম্যানেজার অনেক হোয়াটসঅ্যাপ নাম্বার তার আমি দিয়ে দিয়েছি, তার সাথে যোগাযোগ করে তুমি অরিজিনাল পণ্যের রিয়েল ভিডিও দেখে তারপর অর্ডার করবে, কোনো সমস্যা নেই। তো বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাই।